ওকে, আমরা হচ্ছে আহ, এই অ্যাবডোমেন থেকে মেইনলি যে দুইটা লগ কেস হলো আমাদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট, আগের দিন বলছিলাম, সেটা হচ্ছে অ্যাকিউট ভাইরাল হেপাটাইটিস একটা, আরেকটা হচ্ছে সিএলডি উইথ পোর্টাল হাইপারটেনশন। হ্যাঁ, এই দুটো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এছাড়া পেপটিক আলসার ডিজিজ রেয়ারলি দিতে পারে, তবে মেইনলি এই দুইটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। আমরা আজকে এগুলাই পড়বো। সো কারো লং কেস বই থাকলে ফলো করতে পারো। অ্যাকিউট ভাইরাল হেপাটাইটিসে ফার্স্টে একটা জিনিস বুঝতে হবে যে অ্যাকিউট হেপাটাইটিস কারা কারা করে। যদি কোশ্চেনটা এভাবে করা হয় যে অ্যাকিউট হেপাটাইটিস কারা করে, তখন অ্যান্সার হচ্ছে নাম্বার 1 হলো ভাইরাস, নাম্বার 2 হচ্ছে ড্রাগস, যেটার মধ্যে হচ্ছে প্যারাসিটামল আর অ্যালকোহল আসবে। অ্যালকোহল চাইলে অনেকে আলাদা পয়েন্ট করে বলে। নাম্বার 3 হচ্ছে উইলসন ডিজিজ, নাম্বার 4 হলো অটোইমিউন হেপাটাইটিস। হ্যাঁ, দিজ আর দ্য ইম্পর্টেন্ট কজ অফ অ্যাকিউট হেপাটাইটিস। এখন যদি বলে যে হোয়াট আর দ্য, যে নাম্বার 1 বললাম ভাইরাল কজ, তো হোয়াট আর দ্য ভাইরাসেস কজিং হেপাটাইটিস। এখন এটা আবার দুই ভাবে অ্যান্সার হয়। হ্যাঁ, সেটা হচ্ছে কি যে হেপাটাইটিস করে এরকম ভাইরাস কি কি আছে, এটা যদি কোশ্চেন হয় ইন জেনারেল, তাহলে তোমরা জানো যে হেপাটাইটিস এ বি সি ডি ই, এই চারটা হচ্ছে হেপাটোট্রফিক ভাইরাস। দেন আসবে হচ্ছে ইপস্টিন-বার ভাইরাস, সাইটোমেগালো ভাইরাস, তারপরে হার্পিস সিমপ্লেক্স ভাইরাস, আর একটা হচ্ছে ইয়েলো ফিভার ভাইরাস। এগুলো হচ্ছে হেপাটাইটিস করে কোন কোন ভাইরাস গুলো। বাট যদি কোশ্চেন হয় যে অ্যাকিউট হেপাটাইটিস কোন কোন ভাইরাস করে, সবগুলো কিন্তু অ্যাকিউট করে না। অ্যাকিউট করে হচ্ছে হেপাটাইটিস এ আর ই, এই দুইটা তোমরা জানো যে এই দুইটা হচ্ছে ফিকো ওরাল রুটে স্প্রেড হয়, এদের দিয়ে ক্রনিক হেপাটাইটিস হয় না, এগুলো অ্যাকিউট হেপাটাইটিস করে এ আর ই। আর হেপাটাইটিস বিটাও কিন্তু হচ্ছে অ্যাকিউট হেপাটাইটিস করতে পারে। সো হেপাটাইট অ্যান্সার হবে হচ্ছে এ বি আর ই। ঠিক আছে, সো এইটা মাথায় রেখে আমরা শুরু করি। সো অ্যাকিউট ভাইরাল হেপাটাইটিস এর পেশেন্টের কিন্তু কি কি থাকবে, যেমন হচ্ছে এখানে হলো একটা জেনারেলাইজড একটা লস অফ অ্যাপিটাইট, নশিয়া, ভমিটিং। ভমিটিং একটু রেয়ারলি থাকে, মেইনলি হচ্ছে নশিয়াটা ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে ইয়েলোইশ ডিসকালারেশন অফ দ্য ইউরিন এন্ড আই, যেটা হচ্ছে আমরা হলো জন্ডিস বলতেছি, ওইটারই হচ্ছে সাইন হিসাবে, সিমটমস হিসাবে এভাবে লেখে। দেন পেইন এন্ড ডিসকমফোর্ট ইন দি আপার অ্যাবডোমেন, যেহেতু হচ্ছে হেপাটোমেগালি হয়, টেন্ডার হেপাটোমেগালি হয়, জেনারেলাইজড উইকনেস। এছাড়া অনেকের ক্ষেত্রে একটা ফিভার থাকতে পারে, লো গ্রেড সাধারণত। সো এইগুলা হচ্ছে তোমরা হলো এখানে লিখবা। সো হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেস যেভাবে করে লিখতে হয় সেভাবেই লিখবা, সমস্যা নাই। তবে এখানে কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস, যেমন এই যে ভমিটিং হচ্ছে bile stain that contains some food residue but no blood, মানে এখানে কিন্তু ব্লাড আসবে না, হেমাটেমেসিস নাই। হেমাটেমেসিস ইন্ডিকেট করে হচ্ছে ইউজুয়ালি আপার জিআইটি হেমোরেজ। আপার জিআইটি হেমোরেজ তাহলে হলো যেমন পেপটিক আলসার ডিজিজ, তারপরে ইসোফেজিয়াল ভ্যারিসেস, হ্যাঁ, তারপরে হচ্ছে গ্যাস্ট্রিক ইরোশন, ইসোফ্যাজাইটিস, ওইসব ডিজিজ গুলোর ক্ষেত্রে প্রেজেন্ট থাকবে, কিন্তু এখানে হচ্ছে এরকম কিছু থাকবে না। দেন এখানে এই যে her stool is yellowish and not voluminous, এই যে not clay colored, not clay colored, এবং এখানে no history of itching, এই দুইটা কথা দিয়ে কি বোঝাচ্ছে? তো no history of itching দিয়ে বোঝাচ্ছে যে এখানে হলো তার অবস্ট্রাকটিভ জন্ডিস না, এটা বোঝাচ্ছে। ক্লে কালার্ড আর হিস্ট্রি অফ ইচিং, এই দুইটা জিনিস হচ্ছে অবস্ট্রাকটিভ জন্ডিসের ক্ষেত্রে প্রেজেন্ট থাকে। এখন আমরা জানি যে হচ্ছে হিমোলাইটিক জন্ডিস, হেপাটোসেলুলার জন্ডিস, অবস্ট্রাকটিভ জন্ডিস, তিন ধরনের জন্ডিস থাকে। হ্যাঁ, সো এখন হেপাটাইটিসে কোনটা হয়? হেপাটোসেলুলার জন্ডিস। সো সেটার জন্য আর কি এখানে এই জিনিসটা এক্সক্লুড করা হয়েছে। দেন এগুলো ইম্পর্টেন্ট না। আচ্ছা, এই যে এই জিনিসগুলো একটু লাস্টে লিখে দিতে হবে, যেমন তার হচ্ছে কন্ট্যাক্ট উইথ জন্ডিস পেশেন্ট ছিল কিনা, ইনটেক্স অফ ড্রাগস, ইনজেকশন, ইনফিউশন, ব্লাড ট্রান্সফিউশন, এই ধরনের ট্রাভেলিং হিস্ট্রি, সেক্সুয়াল এক্সপোজার, কারণ এই জিনিসগুলো এখানে হচ্ছে ইম্পর্টেন্ট। মনে রাখতে হবে যে হেপাটাইটিস বি ভাইরাস হচ্ছে মোস্ট কমনলি কোন রুটে স্প্রেড হয়, এটা যদি কোশ্চেন করা হয় হেপাটাইটিস বি,
তাহলে মোস্ট কমন রুটটা হচ্ছে ভার্টিক্যাল রুট। 90% ক্ষেত্রে এটা হচ্ছে ভার্টিক্যাল রুটে স্প্রেড হয়, হুইচ মিন্স মাদার টু চাইল্ড। এটা হচ্ছে সবচেয়ে কমন রুট। এছাড়া বাকি সবগুলা রুটই হয়, লাইক ব্লাড বর্ন, সেক্সুয়াল, এগুলো সবগুলোই হয়, তবে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ভার্টিক্যাল। আর হেপাটাইটিস সি এর ক্ষেত্রে অ্যান্সারটা হচ্ছে আইভি ড্রাগ অ্যাবিউজার্স বাই নিডল শেয়ারিং। এই হেপাটাইটিস সি হচ্ছে নিডল শেয়ারিং এর মাধ্যমে সবচেয়ে বেশি হয়। আচ্ছা, এগুলো নরমালি লিখবা যেভাবে ইচ্ছা। ফ্যামিলি হিস্ট্রি এখানে একটু ইম্পর্টেন্ট, কারণ এখানে হলো ফার্স্ট কথা হলো প্যারেন্টস এর হিস্ট্রি, সিবলিংস এর হিস্ট্রি তো এখানে নিতেই হবে। এটার সাথে এখানে স্পাউসের হিস্ট্রিটাও এখানে অ্যাড করতে হবে, কারণ স্পাউস এটা যেহেতু হচ্ছে সেক্সুয়াল রুটে স্প্রেড হয়, সো স্পাউসের এটা ইম্পর্টেন্ট। তো বাকি সব সেম। আর এই যে লং কেসে হচ্ছে জেনারেল এক্সামিনেশন এইভাবে করে লিখবা না তোমরা, আর কি যেভাবে থার্ড ইয়ারে লেখা শিখছো আর কি, যে অ্যাপিয়ারেন্স, বডি বিল্ড, কোঅপারেশন, টিকুবিটাস, অ্যানিমিয়া, জন্ডিস, ক্লাবিং, সাইনোসিস, পালস, ইডিমা, ডিহাইড্রেশন, টেম্পারেচার, রেসপিরেটরি রেট, হ্যাঁ ওইভাবে করে হচ্ছে কমনলি লিখে যাবা। সো এখানে এই যে 100 ডিগ্রি এই ধরনের একটা টেম্পারেচার পাওয়া যায়, মানে লো গ্রেড একটা ফিভার। এনিওয়ে আমাদের এগুলো দরকার নাই। আচ্ছা, এই যে এখানে যেমন অ্যাবডোমিনাল এক্সামিনেশনে হচ্ছে যেটা আমরা হলো টেন্ডার হেপাটোমেগালি, সেই ফিচার গুলো এখানে লিখছে। লিভার ইজ পালপেবল 3 সেন্টিমিটার ফ্রম দ্য কোস্টাল মার্জিন, মিড ক্লাভিকুলার লাইন। আগের দিন আমরা যেটা পড়ছিলাম আর কি, সেই জিনিসগুলো হচ্ছে এখানে লিখছে, যে আপার বর্ডার অফ দ্য লিভার ডালনেস এই জায়গায়, নো হেপাটিক ব্রুইড, এটাই আর কি। সো এইটাই, আর আদার সিস্টেমে কিছু থাকবে না। আচ্ছা, তাহলে আমরা হলো লিখবো এরকম, ডায়াগনোসিস ইজ অ্যাকিউট ভাইরাল হেপাটাইটিস। সো হোয়াট আর দ্য ডিডি? ওই যে জন্ডিস গুলার কথা বললাম, সো ডিডি হচ্ছে এখানে আমরা হিমোলাইটিক জন্ডিস, অবস্ট্রাকটিভ জন্ডিস, এই দুইটাই হচ্ছে ডিডি রাখতে পারি। সো অবস্ট্রাকটিভ জন্ডিসে যেটা তখনই বলছিলাম যে ইচিং থাকবে এবং ক্লে কালার্ড স্টুল থাকবে। সো ওই দুইটা জিনিস না থাকলে এখানে মোটামুটি ক্লিনিক্যালি আমরা বলতে পারি যেটা অবস্ট্রাকটিভ জন্ডিস না। আর হিমোলাইটিক জন্ডিসে কি থাকবে? জন্ডিসের পাশাপাশি ওখানে কিন্তু অ্যানিমিয়া এবং স্প্লিনোমেগালি থাকবে। সো এই কারণে হচ্ছে হিমোলাইটিক জন্ডিস না। এছাড়াও যাদের লং টাইম হিমোগ্লোবিনোপ্যাথিস থাকে, ওই যে ফ্রন্টাল বজিং চলে আসে, যেমন এই জিনিসগুলো হয় হচ্ছে থ্যালাসেমিয়ার ক্ষেত্রে। সো এই ধরনের ডিজিজ এখানে এক্সক্লুড করা যাবে। ইনভেস্টিগেশন এটা হচ্ছে সিবিসি, যে কোনো ভাইরাল ইনফেকশনে ইউজুয়ালি কি হয়, লিউকোপেনিয়া হয় উইথ রিলেটিভ লিম্ফোসাইটোসিস। এই রিলেটিভ লিম্ফোসাইটোসিস মানে হচ্ছে কিন্তু লিম্ফোসাইট বেড়ে যাওয়া না, এটার মানে হচ্ছে লিউকোপেনিয়া হচ্ছে মানে ডাব্লিউবিসি কমে যাচ্ছে। মানে কোনটা কমে? ইউজুয়ালি মেইনলি হচ্ছে নিউট্রোফিলটা কমে যায়। সো নিউট্রোফিল যখন কমে যাচ্ছে, তোমরা জানো 50 to 70% হচ্ছে নিউট্রোফিল, মানে ডাব্লিউবিসির মধ্যে 50 to 70% হচ্ছে নিউট্রোফিল, আর 20 থেকে 30% হচ্ছে লিম্ফোসাইট। সো যখন নিউট্রোফিল অনেক সিগনিফিকেন্টলি কমে যায়, তখন দেখা যায় যে রিলেটিভ লিম্ফোসাইটোসিস, মানে পার্সেন্টেজে লিম্ফোসাইটটা বেড়ে যাচ্ছে। মানে টোটাল ডাব্লিউবিসির মধ্যে ওটা 20 to 30% থাকার কথা, সেখান থেকে ওটা বেড়ে 40 বা 50% এরকম হয়ে যায়, এটা হচ্ছে রিলেটিভ লিম্ফোসাইটোসিস। দেন আমরা এলএফটির মধ্যে সেরাম বিলিরুবিন হাই পাবো। ইউজুয়ালি আমরা হচ্ছে, যেহেতু এটা হেপাটোসেলুলার জন্ডিস, তাই এখানে আমরা বোথ কনজুগেটেড এন্ড আনকনজুগেটেড বিলিরুবিন দুইটাই হাই পাবো। তারপরে এখানে ট্রান্সঅ্যামাইনাস এনজাইম গুলো হাই পাবো, যেহেতু হেপাটোসেলুলার জন্ডিস, মানে এএলটি আর এএসটি এই দুইটা এনজাইম হচ্ছে হাই পাবো। মনে রাখতে হবে এইখানে ভাইরাল হেপাটাইটিসের ক্ষেত্রে এএলটিটা হচ্ছে মোর স্পেসিফিক, এইটা এসজিপিটি। আর এএলপিটা তেমন একটা সিগনিফিকেন্ট না, কারণ এটা অবস্ট্রাকটিভ জন্ডিসের ক্ষেত্রে ইম্পর্টেন্ট, এটা মেবি হাই বা একটু হাই হতে পারে, পিটি প্রলং হয় অবভিয়াসলি, এগুলা লিখে যাবা। আচ্ছা, ভাইরাল মার্কার এটা নিয়ে একটু ডিসকাশন করতে হবে। ভাইরাল মার্কারের মধ্যে আমরা ফার্স্ট অফ অল আমরা হলো হেপাটাইটিস এ আর হেপাটাইটিস ই, এই দুইটার ক্ষেত্রে আমরা হচ্ছে কি করব, এই যে অ্যান্টি এইচএভি আইজিএম, আর এটার ক্ষেত্রে কি এই যে অ্যান্টি এইচইভি আইজিএম। ঠিক আছে? সো আমরা হচ্ছে এই দুইটার ক্ষেত্রে কিন্তু আমরা হচ্ছে আইজিএম করব, কারণ এই দুইটার আইজিজি নাই। আইজিএম হচ্ছে অ্যাকিউট ইনফেকশনের ক্ষেত্রে পজিটিভ থাকে, আর আইজিজিটা হচ্ছে ক্রনিক ইনফেকশনের ক্ষেত্রে পজিটিভ থাকে। সো আমাদের এই দুইটা তো অ্যাকিউট হয়, সেজন্য হচ্ছে এই দুইটার ক্ষেত্রে হচ্ছে আমরা হলো এই আইজিএমটা করব, অ্যান্টিবডি।
আর হেপাটাইটিস সিটা আমরা এক্সক্লুড করার জন্য, হেপাটাইটিস সি কিন্তু অ্যাকিউট ভাইরাল হেপাটাইটিস করে না, এটা হচ্ছে ক্রনিক করে। এইটার ক্ষেত্রে হচ্ছে অ্যান্টি এইচসিভি করব। আচ্ছা, এখন হলো আমাদের মেইন যেটা, এটা হচ্ছে হেপাটাইটিস বি। সো হেপাটাইটিস বি এর ক্ষেত্রে কি কি মার্কার আছে? হেপাটাইটিস বি এর ক্ষেত্রে হচ্ছে আমরা হলো আচ্ছা এটা ভালো করে, আচ্ছা এই যে এইটুকু আমরা একটু দেখি, যে এখানে হচ্ছে মার্কার হলো সারফেস অ্যান্টিজেন এইচবিএস এজি। এটা হচ্ছে সারফেস অ্যান্টিজেন, এইটার অ্যান্টিবডিটা হচ্ছে অ্যান্টি এইচবিএস অ্যান্টিবডি। অ্যান্টি এইচবিএস অ্যান্টিবডি এটা। সো এখন এই সারফেস অ্যান্টিজেন আর অ্যান্টিবডি এই দুইটা জিনিস হচ্ছে, এটা এটা আছে ফার্স্টে। আর হচ্ছে এই যে এনভেলাপ যেটা, এইটার এগেইনস্টে যে অ্যান্টিবডিটা, এটা হচ্ছে এনভেলাপ অ্যান্টিবডি। আর এই যে কোরের এগেইনস্টে এইচপিসি যেটা, এটার এগেইনস্টে হচ্ছে কোর অ্যান্টিজেন অ্যান্টিবডি। আচ্ছা আমরা দেখি যে কখন কোনটা পজিটিভ পাওয়া যায়। সো একটা জিনিস মনে রাখতে হবে, সবার ফার্স্টে যেটা পজিটিভ অ্যাপিয়ার করে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি এইচবিভি ডিএনএ। বাট এই ডিএনএ এর কাজটা হচ্ছে, এটা হলো মেইনলি রেপ্লিকেশন ইন্ডিকেট করে, এবং এটা হচ্ছে প্রগনোস্টিক পারপাসে ইউজ করা হয়। মানে আমরা অ্যান্টিভাইরাল ট্রিটমেন্ট দিচ্ছি, আমরা এই ডিএনএ ভ্যালুটা দেখে আমরা ডিটারমাইন করব যে হ্যাঁ ভ্যালুটা আগে এত ছিল এখন এত, তার মানে এটা কি কমছে কিনা। এটা ইন্ডিকেট করার জন্য হচ্ছে আমরা হলো হেপাটাইটিস বি ভাইরাস ডিএনএ করব। বাট এটা দিয়ে কিন্তু আমরা হচ্ছে ডায়াগনোসিস বা ইয়ের ক্ষেত্রে এটা না। সো আমরা সেক্ষেত্রে সেরোলজির মধ্যে আমাদের সবার ফার্স্টে অ্যাপিয়ার করে হচ্ছে এইচবিএস এজি, মানে সারফেস অ্যান্টিজেন সবার ফার্স্টে অ্যাপিয়ার করে। এবং এটা এই যে এখানে লেখা আছে দেখো, যে এটা পারসিস্ট করে আপ টু 5 মান্থ, ডেভিডসনে এটা 6 মান্থ লেখা আছে, যাই হোক এটা মোটামুটি 6 মান্থ পর্যন্ত পজিটিভ থাকে। বাট যদি 6 মান্থের বেশি থাকে তাহলে ইন্ডিকেট করে ক্রনিক ইনফেকশন। কারণ এটা হচ্ছে অ্যাকিউট ইনফেকশন লেস দেন 6 মান্থের মধ্যে, এই যে দেখা আছে ইউজুয়ালি 3 to 4 উইকস। হেপাটাইটিস যখন ভালো হয়ে যায় তখন ইউজুয়ালি এই এইচবিএস সারফেস অ্যান্টিজেনটা ডিসঅ্যাপিয়ার করে। সো এটা যদি 6 মান্থের বেশি থাকে, তো হেপাটাইটিসের ক্রনিক হেপাটাইটিসের ডেফিনেশন এটা 6 মান্থের বেশি পারসিস্ট করা, তাহলে তখন হচ্ছে সারফেস অ্যান্টিজেনটা পজিটিভ থাকবে। এবং যখন পেশেন্ট হচ্ছে ভালো হয়ে যাবে তখন কি অ্যাপিয়ার করবে, এইটা এই যে এইটা অ্যাপিয়ার করবে, যেটা আমি লিখলাম অ্যান্টি এইচবিএস অ্যান্টিবডি। এটা ইন্ডিকেট করে হচ্ছে পেশেন্ট হলো মানে ইমিউনাইজড, আইদার তার একটা ইনফেকশন হয়ে সে ইমিউনাইজড, অথবা আমরা যারা টিকা নিলাম টিকার ক্ষেত্রেও কিন্তু ভ্যাকসিনেশনের ক্ষেত্রে এই এইচবিএস অ্যান্টিবডিটা পজিটিভ থাকে। সো এই অ্যান্টিবডিটা হচ্ছে তখনই অ্যাপিয়ার করবে যখন পারসন ইজ ইমিউনাইজড। আর এনভেলপ অ্যান্টিবডি যেটা, এনভেলপ অ্যান্টিজেন যেটা, এই যে এইচবিইএজি, এইটা হচ্ছে ইন্ডিকেট করে অ্যাক্টিভ রেপ্লিকেশন। এবং এটাও সেম কথা, যে যদি 6 মাসের চেয়ে বেশি পারসিস্ট করে তাহলে এটা ক্রনিক ইনফেকশন ইন্ডিকেট করবে, কারণ যার 6 মাসের পরেও অ্যাক্টিভ রেপ্লিকেট হচ্ছে তার অবভিয়াসলি এটা ক্রনিক ইনফেকশন। আর এইটার এগেইনস্টে যে অ্যান্টিবডিটা তৈরি হয় এইচবিই অ্যান্টিবডি, এটাই হচ্ছে এনভেলাপ অ্যান্টিবডি। এই এনভেলাপ অ্যান্টিবডিটা হচ্ছে মেইনলি এইটা হচ্ছে যখন পেশেন্ট কিউর হয়ে যাবে তখন অ্যাপিয়ার করবে, এটা ওই সারফেস অ্যান্টিবডির মতোই, জাস্ট অনলি ডিফারেন্স ইজ এই সারফেস অ্যান্টিবডি যেটা, এইটা এই সারফেস অ্যান্টিবডিটা হচ্ছে ভ্যাকসিনেটেড পেশেন্টের ক্ষেত্রে পজিটিভ থাকবে। আর যে হচ্ছে অলরেডি ডিজিজ হয়ে কিউর হয়েছে তার ক্ষেত্রেও পজিটিভ থাকবে, মানে বোথ পার্সনের ক্ষেত্রে। কিন্তু এই এইচবিই অ্যান্টিবডি যেটা, এইটা যদি কারো থাকে, এইটা ইন্ডিকেট করে দা পার্সন ওয়ান্স হ্যাড হেপাটাইটিস এবং সে এখন কিউর হয়ে গেছে। মানে ভ্যাকসিনেটেড পার্সনের ক্ষেত্রে এইটা নেগেটিভ থাকবে, এটা আমরা পাবো না। এটা হচ্ছে সারফেস অ্যান্টিবডি আর এনভেলপ অ্যান্টিবডির মধ্যে পার্থক্য। আর অ্যান্টি এইচবিসি মানে কোর অ্যান্টিজেন যেটা, কোর অ্যান্টিজেন আইজিএম, এইটা ইন্ডিকেট করে হচ্ছে অ্যাকিউট ইনফেকশন, এটা ওই ইয়েগুলোর মতোই। আর হচ্ছে অ্যান্টি কোর অ্যান্টিবডি যেটা, এই যে এইটা যেটা আমি লিখলাম, এই অ্যান্টি কোর অ্যান্টিবডিটা হচ্ছে এইটা শুধুমাত্র রেয়ারলি কিছু পেশেন্টে পাওয়া যাবে যাদের হচ্ছে প্রি কোর মিউটেশন হয়।
তাদের ক্ষেত্রে এই জিনিসটা সরি রেয়ারলি কিছু পেশেন্টে পাওয়া যাবে না যাদের হচ্ছে প্রিকোর মিউটেশন হয়। এছাড়া অ্যান্টি কোর অ্যান্টিবডিটার অনেক ইম্পর্টেন্ট একটা ভ্যালু আছে, সেটা কি? সেটা হচ্ছে এই যে বললাম যে এইচবিএস এজিটা সবার শুরুতে হচ্ছে পজিটিভ থাকে, আর হচ্ছে কি বলবো? হ্যাঁ, এইচবিএস এজি সবার শুরুতে পজিটিভ থাকে, আর হচ্ছে অ্যান্টি এইচবিএস এজি যেটা সারফেস অ্যান্টি এইচবিএস অ্যান্টিবডি যেটা সারফেস অ্যান্টিবডি, সেইটা হচ্ছে কিউর হওয়ার পরে অ্যাপিয়ার করে। সো এইটার মাঝখানে যে টাইমটা থাকে সেইটাকে বলা হয় হচ্ছে উইন্ডো পিরিয়ড। এই উইন্ডো পিরিয়ডের সময় কিন্তু এই অ্যান্টি কোর অ্যান্টিবডিটা হচ্ছে পাওয়া যাবে। সো অ্যান্টি কোর অ্যান্টিবডিটা হচ্ছে স্পেসিফিক এই উইন্ডো পিরিয়ডে, অথবা ইউজুয়ালি আমরা আর্লি হেপাটাইটিসের ক্ষেত্রে সব ক্ষেত্রে এইটা পজিটিভ পাবো। সো এইগুলা হলো মোটামুটি ভাইরাল মার্কার থেকে পড়তে হবে। লিস্ট এখানে যতটুকু লেখা আছে এইটুকু লং কেসের জন্য লিখতে হবে আর কি হিস্ট্রিতে, আর বাকিটা যেটা বললাম এটা মোটামুটি জানতে হবে। সো আমরা কয়েকটা অ্যাসোসিয়েটেড কোশ্চেন দেখি। আহ যেমন এই যে এখানে অ্যাকিউট হেপাটাইটিস এর কজ দেওয়া আছে, যেটা আমি বললাম ফার্স্টেই আসবে ভাইরাল, তারপরে হচ্ছে ড্রাগস, তারপরে আদার কজ এই যে উইলসন ডিজিজ, পয়জন টয়জন অন্যান্য গুলো বলবা। ক্রনিক হেপাটাইটিস এর কজ যেটা অবভিয়াসলি এখানে কিন্তু হেপাটাইটিস এ আর ই আসবে না, তাহলে এখানে হচ্ছে হেপাটাইটিস বি, সি আর ডি, এই যে এগুলা হচ্ছে কমন। তারপরে এই যে অন্যান্য গুলো বলতে পারো, এই যে উইলসন, হিমোক্রোমাটোসিস, আলফা 1 অ্যান্টিট্রিপসিন, দেন অ্যালকোহল এখানেও আসবে। এই ধরনের কয়েকটা ডিজিজ বললেই হবে। যেটা আমি এটা বলে দিছিলাম যে হোয়াট আর দ্য ভাইরাসেস কজিং হেপাটাইটিস, মোস্ট কমন হচ্ছে হেপাটাইটিস এ বি সি ডি ই, তারপর হলো ইপস্টিন বার, সাইটোমেগালোভাইরাস, হার্পিস সিমপ্লেক্স ভাইরাস আর ইয়েলো ফিভার ভাইরাস, এগুলো হচ্ছে এখানে হেপাটোট্রপিক ভাইরাস। আচ্ছা, এটা এত ইম্পর্টেন্ট না। হ্যাঁ, এটা ইম্পর্টেন্ট যে হোয়াট আর দ্য কমপ্লিকেশনস অফ অ্যাকিউট ভাইরাল হেপাটাইটিস। তাহলে কমপ্লিকেশন জানতে চাইলে সবার সবচেয়ে ইম্পর্টেন্ট কমপ্লিকেশন কোনটা? অ্যাকিউট ফালমিনেটিং হেপাটিক ফেলিয়ার মানে। ওকে, আমরা যেখানে ছিলাম আর কি, কমপ্লিকেশনস আমরা মোটামুটি দেখছি। আর হচ্ছে ট্রিটমেন্ট যেটা বললাম যে সাপোর্টিভ সিমটোমেটিক, এখানে হলো আমরা এই জিনিসগুলো অ্যাভয়েড করব, সিডেটিভ, ওপিয়াম, অ্যালকোহল। আচ্ছা, প্রগনোসিস আমাদের মেইনলি হেপাটাইটিস বি এর প্রগনোসিসটাই হচ্ছে লাগবে। হেপাটাইটিস বি এর প্রগনোসিস কি? 90 to 95% এর পেশেন্টের ক্ষেত্রে হচ্ছে এটা হলো ফুল রিকভারি করে উইদিন হচ্ছে 6 মান্থ। আর সেকেন্ডলি হচ্ছে আহ, এই যে 5 to 10% পেশেন্টের হচ্ছে এখান থেকে ক্রনিক ইনফেকশন ডেভেলপ করতে পারে। সেই ক্রনিক হেপাটাইটিস বি ইনফেকশন থেকেই হচ্ছে তার সিরোসিস অফ লিভার ডেভেলপ করবে, যেখান থেকে তার পরবর্তীতে হেপাটোসেলুলার কার্সিনোমা ডেভেলপ করতে পারে। আর আমরা একটা ইম্পর্টেন্ট কমপ্লিকেশন যেটা দেখলাম ফালমিনেটিং হেপাটিক ফেলিয়ার, সেটা হচ্ছে <1% পেশেন্টের ক্ষেত্রে হয়। আচ্ছা, যাই হোক, এইগুলা হচ্ছে মেইনলি, আর বেশি কিছু দরকার নাই। আর আচ্ছা, ভাইরাস গুলো যদি আমরা একটু কম্পেয়ার করি তাহলে আমরা যেটা বললাম যে হেপাটাইটিস এ আর ই, এই দুইটা ভাইরাস হচ্ছে ফিকো ওরাল রুটে স্প্রেড হয়, আর বাকি তিনটা হচ্ছে মেইনলি ব্লাড বর্ন আর সেক্সুয়াল এইসব রুটে স্প্রেড হয়, ভার্টিক্যাল। আর হেপাটাইটিস বি ভাইরাস ইজ দি অনলি ডিএনএ ভাইরাস মানে বাকিগুলোর মধ্যে। শুধুমাত্র হেপাটাইটিস বি ভাইরাসটা হচ্ছে ডিএনএ ভাইরাস, আর কোনোটা কিন্তু ডিএনএ ভাইরাস না। সো এটা হচ্ছে মনে রাখতে হবে। দেন হলো আমাদের এগুলো এত ডিটেলস কিছু দরকার নেই। হেপাটাইটিস বি ভাইরাসের ট্রিটমেন্ট যদি আলাদা করে জানতে চাই, এখানে অ্যাকচুয়ালি যেটা জানতে চাবে সেটা হচ্ছে হেপাটাইটিস বি এর ড্রাগ ট্রিটমেন্ট কোনটা। তো এটা ডেভিডসন অনুযায়ী এটা কিন্তু হচ্ছে এন্টেক্যাভির আর হচ্ছে টেনোফোভির, এই দুইটা ড্রাগ হচ্ছে মেইন এখানে। বাকিগুলো অ্যান্টিভাইরাল বলতে পারো, বাট ল্যামিভুডিন বলতে পারো, বাট বেশি একটা ইম্পর্টেন্ট না। মেইন হচ্ছে এন্টেক্যাভির আর টেনোফোভির। এছাড়া আলফা ইন্টারফেরনটাও হচ্ছে দেয়া হয় ইনজেক্টেবলের মধ্যে, ওরালের মধ্যে ওই দুইটা, আর ইনজেক্টেবলের মধ্যে আলফা ইন্টারফেরন। এগুলাই হচ্ছে কমন। এই যে লেখা আছে এট কারেন্ট ট্রিটমেন্ট ইন্টারফেরন, ডেভিডসন অনুযায়ী এন্টিক্যাভির আর টেনোফোভির এগুলো। আর একদম ফাইনালি যার কিছুই ইমপ্রুভ করে না সেই ক্ষেত্রে লিভার ট্রান্সপ্লান্টেশন হচ্ছে অপশন। সো এগুলা আমাদের এত ডিটেলস করে দরকার নাই, চাইলে ওই যে ফ্ল্যাভি ভাইরাস না কোনটা এগুলো করতে পারো, বাট এগুলো খুব একটা ধরে না পরীক্ষায়।
ওয়েলস ডিজিজ এক্সামের জন্য দরকার নেই। আচ্ছা, আমরা সিএলডি তে যাব। তোমরা কি হেপাটাইটিস নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? থাকলে করতে পারো। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে সিএলডি টা শুরু করি। সো সিএলডি তে হচ্ছে পেশেন্টের হলো, সিএলডি কিন্তু অনেক ইম্পর্টেন্ট, হ্যাঁ, এটা থেকে কিন্তু লং কেস অবশ্যই আসবে। সো সিএলডি তে হচ্ছে পেশেন্ট কি কি সিমটমস নিয়ে আসে। ফার্স্ট কথা হচ্ছে সোয়েলিং অফ দি অ্যাবডোমেন ফর সামথিং মান্থ। তারপরে হচ্ছে অ্যাবডোমিনাল ডিসকমফোর্ট, সেন্স অফ হেভিনেস। কারণ পেশেন্টের হচ্ছে দুইটা কারণে হচ্ছে এই সোয়েলিং অ্যাবডোমিনাল ডিসকমফোর্ট হয়। একটা হচ্ছে অ্যাসাইটিস, আর একটা হচ্ছে স্প্লিনোমেগালি, ম্যাসিভ স্প্লিনোমেগালি। তারপরে হচ্ছে স্ক্যান্টি মিকচুরেশন হবে, কারণ সব ফ্লুইড হচ্ছে অ্যাসাইটিস হিসাবে বডিতে স্টোর হয়, তার মিকচুরেশন কমে যায়। আর এই উইকনেস, ম্যালেজ, লস অফ অ্যাপিটাইট, এগুলো তো সবখানে থাকেই। সো এখানে হচ্ছে পেশেন্টের হলো নর্মালি হিস্ট্রি লিখবা, এখানে তেমন কিছু নাই। পাস্ট ইলনেসটা একটু ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে পেশেন্ট সাফার্ড ফ্রম জন্ডিস সামথিং ইয়ার্স ব্যাক, এরকম একটা হিস্ট্রি থাকবে যে তার একটা জন্ডিসের হিস্ট্রি ছিল, এতদিন ছিল, তারপর ভালো হয়ে গেছে, এরকম একটা হিস্ট্রি থাকবে। আর এই হিস্ট্রি গুলো নিতে হবে যে তার কোনো ইনজেকশন, ইনফিউশন, ব্লাড ট্রান্সফিউশন, নিডল শেয়ারিং, এই ধরনের কোনো হিস্ট্রি আছে কিনা। হ্যাঁ, পার্সোনাল হিস্ট্রিটাও এখানে ইম্পর্টেন্ট, কারণ অনেক ক্ষেত্রে সিএলডি এই অ্যালকোহলিজম বা এগুলোর সাথে অ্যাসোসিয়েটেড থাকে। সো এটা ইম্পর্টেন্ট। এই তো। আর এটা তোমরা হচ্ছে লিখবা। এখানে কিন্তু অনেকগুলা ইম্পর্টেন্ট ফাইন্ডিংস আছে, সেটা হচ্ছে হেপাটিক ফেসেস, মানে একটা ক্যারেক্টারিস্টিক ফেসই থাকে পেশেন্টের, যেটা হচ্ছে হেপাটিক ফেসেস বলা হচ্ছে। সেটা কিরকম? যেমন হচ্ছে পেশেন্টের হলো পিঞ্চড ফেস, মানে ফেসটা একটা কেমন জানি, মানে মনে হবে যে পিঞ্চ করা হয়েছে এরকম। সানকেন আই, চোখগুলো গর্তের মধ্যে থাকবে। হলো টেম্পোরাল ফোসা, পিঞ্চড আপ নোজ, মেলার প্রমিনেন্স, মাডি কমপ্লেকশন অফ দ্য স্কিন। হ্যাঁ, এটা কিন্তু জিজ্ঞেস করে যে হেপাটিক ফেসেস বলতে কি বুঝো। তারপরে এখানে ইকটেরিক অ্যানিমিক হালকা থাকবে, জেনারেলাইজড পিগমেন্টেশন থাকবে। আমরা সিএলডি এর স্টিগমাটা গুলো দেখবো, সেটা দেখলে বুঝতে পারবা যে স্টিগমাটাতে কি কি থাকে। এই যে পেডাল ইডিমা থাকে, কারণ এটা একটা ট্রানজুরেটিভ কন্ডিশন। হ্যাঁ, এটা হচ্ছে পেডাল ইডিমা থাকবে। স্পাইডার অ্যানজিওমা। তারপরে হাতে অনেকগুলো ইম্পর্টেন্ট ফাইন্ডিংস আছে, যেমন ক্লাবিং, কোইলোনাইকিয়া, পামার ইরাইতেমা, ডুকুইট্রেন্স কন্ট্রাকচার। আর ফ্ল্যাপিং ট্রেমর থাকতে পারে যদি হেপাটিক এনকেফালোপ্যাথি ডেভেলপ করে তাহলে। তারপরে গাইনিকোমেশিয়া থাকবে পেশেন্টের। গাইনিকোমেশিয়া কেন থাকবে? কারণ হচ্ছে আমরা জানি যে ছেলেদের বডিতে যে ইস্ট্রোজেনটা থাকে, সেই ইস্ট্রোজেনটা হচ্ছে লিভারে মেটাবোলাইজড হয়। সো কারো যদি লিভার নষ্ট হয়ে যায়, তার বডিতে ইস্ট্রোজেনটা মেটাবোলাইজ হয় না, যার জন্য ইস্ট্রোজেন বডিতে প্রিডমিনেন্টলি থাকে, সেটা সেকেন্ডারি ডেভেলপমেন্ট অফ দ্য ব্রেস্ট টিস্যু করে, যার জন্য গাইনিকোমেশিয়া থাকবে। তারপরে হলো এই তো, এই যে পামারিরাইডে বা কোইলোনাইকিয়া, সায়ানোসিস, এগুলো সবগুলা হচ্ছে স্টিগমাটার মধ্যে পড়ে। ওই স্টিগমাটা গুলো দেখলে আমরা বুঝতে পারবো। এটাতে আসতেছি। অ্যাবডোমিনাল ফাইন্ডিং গুলো খুবই ইম্পর্টেন্ট, কারণ এখানে হলো অ্যাবডোমেন ডিস্টেন্ডেড, ফ্ল্যাঙ্ক ফুল, আম্বিলিকাস ইভার্টেড, এই তিনটা জিনিস আমরা পড়ছিলাম এসআইটিস এর ফিচার। তারপরে ভিজিবল সুপারফিশিয়াল ভেইন থাকতে পারে। এই তো। আর এখানে এই যে লিভার ইউজুয়ালি নট পালপেবল, মানে হেপাটোমেগালি খুব একটা কমন না। হ্যাঁ, যদিও হেপাটোস্প্লিনোমেগালির কজেও সিএলডি বলে, তারপরেও। আর স্প্লিনটা মেইনলি হচ্ছে এখানে পালপেবল হবে। তো স্প্লিন যেভাবে পালপেবল সেভাবে লিখবা, এত সেন্টিমিটার ফ্রম দ্য লেফট কোস্টাল মার্জিন টুয়ার্ডস রাইট লেগ ফোসা, স্মুথ ফার্ম কনসিস্টেন্সি, নন টেন্ডার অবভিয়াসলি। এখানে এই ইনফরমেশনটা খুবই ইম্পর্টেন্ট, বোথ টেস্টিস আর অ্যাট্রফিড, এই কথাটা কিন্তু লিখতে হবে। মেইল পেশেন্ট থাকবে, এটা কিন্তু সবার হচ্ছে পেশেন্টকে টেস্টিস এক্সামিনেশন করতে হবে, অথবা অ্যাটলিস্ট পেশেন্টকে জিজ্ঞাসা করে হিস্ট্রিটা নিয়ে তারপর পেশেন্টকে ওভাবে করে কাউন্সেলিং করতে হবে যে চাচা আপনি হচ্ছে এরকম, স্যার যদি জিজ্ঞেস করে যে আমি কি আপনার এরকম কাপড় খুলে পরীক্ষা করছি কিনা, তাহলে কিন্তু আপনি বলবেন যে হ্যাঁ করছি, ওই যে ওই রুমে নিয়ে করছি। আইদার এটা করতে হবে। এখন পেশেন্ট যদি খুব সত্যবাদী হয়, পেশেন্ট বলে না আমি মিথ্যা কথা বলবো না, তাহলে তুমি পেশেন্টকে নিয়ে এক্সামিনেশন করবা। বাট এটা কিন্তু করতেই হবে, এবং এই টেস্টিসের ফাইন্ডিংটা মাস্ট লিখতে হবে।
এটার কারণে কিন্তু পরীক্ষায় অনেক বড় 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 সমস্যা হয়, হ্যাঁ, লং কেস ফেলও হয়ে যায়। কিন্তু সিএলডি পেশেন্টের এই টেস্টিস অ্যাট্রফির হিস্ট্রিটা খুবই ইম্পর্টেন্ট। আর হচ্ছে ফ্লুইড থ্রিল বা শিফটিং ডালনেস, যেটা আমরা জানি ওইটা ভাবে লিখবা আর কি। সো এই তো মোটামুটি এইখানে হলো এই জিনিসগুলো। আচ্ছা, তাহলে ডায়াগনোসিসটা লিখতে হবে সিরোসিস অফ দ্য লিভার উইথ পোর্টাল হাইপারটেনশন, এই কথাটা কিন্তু লিখতে হবে। পোর্টাল হাইপারটেনশন আছে কারণ হচ্ছে স্প্লিনোমেগালি আর অ্যাসাইটিস আছে, এই দুইটা জিনিস দেখে অ্যাসোসিয়েটেড ফিচার দেখে আমরা হচ্ছে বলতে পারি যে এটা পোর্টাল হাইপারটেনশন সহ সিএলডি। নর্মালি পোর্টাল ভেনাস প্রেসার থাকে হচ্ছে কত, 5 to 6 মিলিমিটার মার্কারি এরকম, সাধারণত 10 এর বেশি হয়ে গেলে তখন এটাকে বলা হয় হচ্ছে পোর্টাল হাইপারটেনশন। এবং পোর্টাল হাইপারটেনশনের আদার ফিচারের মধ্যে কি কি থাকে, এখানে মেইন সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ইসোফেজিয়াল ভ্যারিসেস। এই ইসোফেজিয়াল ভ্যারিসেসকে ধরা হয় সব থেকে খারাপ কমপ্লিকেশন এই সিএলডির জন্য। এইটা হচ্ছে সাধারণত আপার জিআই এন্ডোস্কোপি দিয়ে হচ্ছে আমরা ইসোফেজিয়াল ভ্যারিসেস বুঝতে পারি। সো ইসোফেজিয়াল ভ্যারিসেস যদি পেশেন্টের থাকে তাহলে আমরা ট্রিটমেন্ট কি দিব? তো এটা মনে রাখতে হবে, যদি হচ্ছে নন ব্লিডিং ইসোফেজিয়াল ভ্যারিসেস থাকে তাহলে ট্রিটমেন্টের চয়েস হচ্ছে প্রোপানলল। আর যদি হচ্ছে ব্লিডিং ইসোফেজিয়াল ভ্যারিসেস থাকে সেই ক্ষেত্রে হচ্ছে আইভি টার্লিপ্রেসিন দিতে হবে। দিয়ে তারপরে হচ্ছে পেশেন্টের হলো ফার্দার ম্যানেজমেন্ট, যেমন সেটা হতে পারে ব্যান্ড লাইগেশন, এই ধরনের কোন একটা ইন্টারভেনশন সার্জারি করা হয়। বাট ফার্স্টে আইভি টার্লিপ্রেসিন দেওয়া হয়, হ্যাঁ। তো এটা হচ্ছে ইসোফেজিয়াল ভ্যারিসেস এর ম্যানেজমেন্ট, যে নন ব্লিডিং হলে বিটা ব্লকার। আচ্ছা, স্যার ব্লিডিং হলে কোন ড্রাগটা দিব? আইভি টার্লিপ্রেসিন। টার্লিপ্রেসিন হচ্ছে একটা পোটেন্ট ভ্যাসোকনস্ট্রিক্টর, হ্যাঁ, ভ্যাসোকনস্ট্রিকশন করবে যাতে করে হচ্ছে তখন হলো এখানে ব্লিডিং পসিবিলিটি কমে। আচ্ছা, হোয়াট আর দ্য আদার পসিবল কজ অফ অ্যাসাইটিস? তাহলে অ্যাসাইটিস এর অন্যান্য কজ গুলো মেইনলি ইন্ট্রা অ্যাবডোমিনাল ম্যালিগন্যান্সি সবচেয়ে কমন, তারপরে পেরিটোনাইটিস হতে পারে, অন্য কোনো কারণে লিম্ফোমা হতে পারে, এগুলো আর কি। তাহলে এখানে আমরা ইনভেস্টিগেশন কি করব এই সিএলডি এর ক্ষেত্রে? তাহলে ইনভেস্টিগেশন হচ্ছে এখানে হলো ফার্স্টেই আসবে হলো এলএফটি। এইখানে আমাদের সিবিসি খুব একটা একেবারে ইম্পর্টেন্ট না, সিবিসি লেখারই দরকার নাই, বা লিখতে পারো চাইলে। আচ্ছা, এখানে মেইন হচ্ছে এলএফটি। তো এলএফটি তে হচ্ছে আমরা ওই আগের মতো সেরাম, বিলিরুবিন, এএলটি, এসটি। সো আমাদের এখানে যেটা বললাম যে এলএফটি এর ক্ষেত্রে হচ্ছে এখানে হলো ইম্পর্টেন্ট টোটাল প্রোটিন উইথ অ্যালবুমিন গ্লোবিউলিন রেশিও, এই জিনিসটা এখানে ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে প্রোথ্রম্বিন টাইম, এই দুইটা জিনিস হচ্ছে সিএলডি এর ক্ষেত্রে করতে হবে আমাদের। এগুলা ইন্ডিকেট করে যে লিভারের কন্ডিশন কি, সো এটা ইম্পর্টেন্ট। আলট্রাসোনোগ্রাফি অফ দি হোল অ্যাবডোমেন সবচেয়ে কমনলি করা হয়। এখানে হচ্ছে সিরোসিসে কি পাবো আমরা, এই যে লিভার স্মল শ্রাঙ্কেন কোর্স হাইকোজেনিক, এবং তার সাথে অ্যাসোসিয়েটেড স্প্লিনোমেগালি, অ্যাসাইটিস, ডাইলেটেড পোর্টাল ভেইন। এই টোটাল জিনিসটাই কিন্তু হচ্ছে ইন্ডিকেট করে হলো স্প্লিনোমেগালি, তার সাথে লিভার ছোট হয়ে গেছে মানে সিরোসিস, তার সাথে হচ্ছে পোর্টাল হাইপারটেনশন। ভাইরাল মার্কার করবা, যে কোনো না কোনো কিছু একটা পজিটিভ পাবা যদি ভাইরাল হেপাটাইটিস থেকে এই সিএলডিটা অ্যারাইজ করে। তারপরে যেটা বললাম এই যে কমপ্লিকেশনস গুলো পোর্টাল হাইপারটেনশনের, যে হিমোরয়েড হতে পারে, যেটার জন্য প্রোক্টোস্কোপি করব আমরা, আর এন্ডোস্কোপি করতেছি হচ্ছে ইসোফেজিয়াল ভ্যারিসেস এর জন্য। তবে যেটা সবসময় মনে রাখবা যে অনেকেই যেটা ভুল করে, যে আলট্রাসোনোগ্রাফিকে অনেকে বলে হচ্ছে কনফার্মেটরি, কিন্তু সেটা কিন্তু না। লিভার বায়োপসি ইজ কনফার্মেটরি ইন কেস অফ সিরোসিস, ঠিক আছে। এবং এই লিভার বায়োপসিসে হচ্ছে আমরা হলো ওই যে নোডিউলার হাই মানে ফাইব্রোসিস, হাইপারপ্লেসিয়া, যে জিনিসগুলো সিরোসিসের ডেফিনেশনে আছে আমরা আসতেছি, ওই ফিচার গুলো হচ্ছে আমরা এই লিভার বায়োপসিতে পাবো। তো এটা হচ্ছে কনফার্মেটরি। আর বাকি যদি আদার কজ হয়, মানে এটা ভাইরাল কজ না কিংবা অ্যালকোহলিক কজ না, আমরা যদি ওই যে রেয়ার রেয়ার মানে অন্য কজ গুলো সাসপেক্ট করি, যেমন হিমোক্রোমাটোসিস, তাহলে আমরা আয়রন প্রোফাইল করব। তারপরে পিবিসি সাসপেক্ট করলে এএমএ করা হয়, অ্যান্টি মাইটোকন্ড্রিয়াল অ্যান্টিবডি। পিবিসি কিন্তু হচ্ছে ফিমেইলে বেশি কমন, এটা অটো ইমিউন ডিজিজ, সেই কারণে হচ্ছে এটা অ্যান্টি মাইটোকন্ড্রিয়াল অ্যান্টিবডি করা হয়। তারপর উইলসন সাসপেক্ট করলে আমরা কপার সেরুলোপ্লাজমিন করব। হ্যাঁ, মেইনলি এখানে উইলসন ডিজিজের ক্ষেত্রে কনফার্মেটরি টেস্ট হচ্ছে 24 আওয়ার ইউরিনারি কপার মেজারমেন্ট। সো ওইটা হচ্ছে আমরা এখানে করতে পারি।
আলফা 1 অ্যান্টিট্রিপসিনের জন্য আলফা 1 অ্যান্টিট্রিপসিন এই কজগুলোর ক্ষেত্রে হচ্ছে ওই মানে ওই ধরনের ইনভেস্টিগেশন গুলো করতে হবে। আর কি অ্যাসাইটিক ফ্লুইড টেস্ট, এই যে কালকে আমরা পড়ছিলাম যে হিমোরেজিক হলে কি, কাইলাস হলে কি, সেটা আর কি করব। এই বাকি সব রুটিন এক্সামিনেশন, এগুলো দরকার নাই। আর সিভিয়ারিটি দেখার জন্য আমরা কি কি করি, এটা হচ্ছে মেইনলি অ্যালবুমিন, প্রোথ্রোম্বিন, ইলেকট্রোলাইট, ক্রিয়েটিনিন, এগুলো দেখবো। এটা তেমন একটা ধরবে না। আমরা এইখানে থেকে একটা জিনিস দেখতে হবে যে সিএলডি কিন্তু হচ্ছে লিভার ডিজিজ মোর দ্যান 6 মান্থ অর লঙ্গার। তো এটা একটু খেয়াল রাখতে হবে যে সিকেডি, যেটা ক্রনিক কিডনি ডিজিজ, আর একেআই, ওই দুইটার মধ্যে ডিফারেন্সিয়েট করে হচ্ছে 6 উইকস অর লঙ্গার। মানে সিকেডি আমরা বলি 6 উইকস, আর সিএলডি কিন্তু 6 মান্থ। এই জিনিসটা মনে রাখতে হবে, কনফিউজ করা যাবে না। আর এই যে এই জিনিসগুলো হচ্ছে আমরা হলো ওই লিভার বায়োপসিতে পাবো। এই যে ডিস্ট্রাকশন অফ লিভার সেল উইথ ফাইব্রোসিস, ডিস্টরশন অফ নরমাল লিভার আর্কিটেকচার, নোডিউলার রিজেনারেশন ডিউ টু প্রলিফারেশন অফ দ্য হেপাটোসাইট, এই টোটাল জিনিসটা হচ্ছে ডেফিনেশন অফ সিরোসিস অফ লিভার। এটা একটু মুখস্থ করে ফেলতে হবে কষ্ট করে। এবং এইগুলাই হচ্ছে আমাদের লিভার বায়োপসি ফাইন্ডিং। হ্যাঁ, মানে নরমাল যে লিভার আর্কিটেকচার থাকে সেটা ডিস্টর্টেড হয়ে যাবে এবং কিছু নোডিউলার রিজেনারেশন হয়, বাকি যে সার্ভাইভিং হেপাটোসাইট প্রলিফারেশনের মাধ্যমে, এটাই। আর তাহলে কজেস অফ সিরোসিস কি, এখানে অবভিয়াসলি ওই যে আগে আমরা যেগুলো পড়ছি ওগুলো, এই যে ভাইরাল আর অ্যালকোহলিক, এই দুইটা সবচেয়ে কমন। তারপর তুমি ইমিউনোলজিক্যাল বলতে পারো, যেমন এই যে পিবিসি, পিএসসি, হ্যাঁ, তারপরে এই যে হিমোক্রোমাটোসিস, উইলসন, আলফা 1 অ্যান্টিট্রিপসিন, এগুলো কি, এগুলো সবগুলো হচ্ছে অটোসোমাল রিসেসিভ ডিজিজ। হ্যাঁ, এগুলো বলতে পারো। দেন সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে সিএলডি স্টিগমাটা। যার সিএলডি লং কেস পড়বে তাকে কিন্তু এটা অবশ্যই অবশ্যই ধরবেই ধরবে। সো এটা খুবই ভালো করে মনে রাখতে হবে। তো আমরা পেশেন্টের হাতের দিকে কি পাবো, এই যে যেগুলো আমরা তখন হিস্ট্রির মধ্যেও দেখছি যে পামার ইরাইদেমা, হাতটা লাল হয়ে যায়। ডুকুইট্রেন্স কন্ট্রাকচার, এটা তোমরা চাইলে ছবি দেখতে পারো বা নেটে তোমরা ছবি দেখতে পারো। এক ধরনের এটা কন্ট্রাকচার। লিউকোনাইকিয়া কি জিনিস জানো, হোয়াইট কালারের হয়ে যায় নেইল গুলো। ক্লাবিং কি, ক্লাবিং কিন্তু লিউকোনাইকিয়া, এগুলো কিন্তু তোমাদের ওই যে জেনারেল পার্ট থেকে এগুলার কজ আলাদা করে করতে হবে। ক্লাবিং এর কয়েকটা স্টেজ আছে, 5টা স্টেজ আছে, ওগুলো করতে হবে। তো এটার এখানে বললাম না। ফ্ল্যাপিং ট্রেমর, যেটা আমি বললাম যে হাত দুইটা হচ্ছে তালি দেওয়ার মতো আর কি, এরকম সামনের দিকে এক্সটেন্ড করলে আমরা বলবো যে চাচা হাতটা সামনের দিকে আপনি এক্সটেন্ড করেন, তারপরে হচ্ছে তখন হলো এরকম ফ্ল্যাপিং ট্রেমর হবে। এই ফ্ল্যাপিং ট্রেমরটা পাবো হচ্ছে যদি পেশেন্টের হেপাটিক এনকেফালোপ্যাথি ডেভেলপ করে তাহলে। তারপরে এখানে স্ক্র্যাচ মার্ক পাবো পেশেন্টের, স্পাইডার অ্যানজিওমা, জ্যান্থোমা, পিগমেন্টেশন, এছাড়া জন্ডিস সাইনোসিসও কিন্তু আমরা হাতে দেখতে পারি। সো ওই জিনিসগুলো আমরা হচ্ছে এখানে পাবো। দেন আমরা ফেসে কি পেতে পারি, এখানে প্যারোটিড এনলার্জমেন্ট থাকতে পারে, জ্যান্থেলাসমা, স্পাইডার অ্যানজিওমা, এই যে হেপাটিক ফেসেস যেটা তখন আমরা বললাম, পিগমেন্টেশন এগুলো অ্যাপিয়ার করে, জন্ডিস সাইনোসিস এগুলো ফেসে দেখে, চেস্ট অ্যাবডোমেন, এই যে গাইনিকোমেশিয়া কেন হয় সেটা বলছি, এবং লেস হেয়ার ইন দা চেস্ট, স্ক্যান্টি এক্সিলারি, মানে কিছুটা ফিমেল ক্যারেক্টারিস্টিক্স এখানে আসতেছে। হ্যাঁ, মানে ওই যে ইস্ট্রোজেন প্রিডমিনেন্ট করে, লেস হেয়ার এই কারণে। তারপরে এনগস্ট ভেইন ইন দা চেস্ট, এটা ওই যে পোর্টাল হাইপারটেনশনের জন্য। অ্যাবডোমেন, এই যে স্প্লিনোমেগালি অ্যাসাইটিস, এনগস্ট ভেইন, এটা তোমরা জানো। টেস্টিস স্মল অ্যান্ড অ্যাট্রফি, হ্যাঁ, এটা কথা খুবই গুরুত্ব দিছিলাম আমি, এটা কিন্তু মনে রেখো। বিশেষ করে যারা মেয়েরা যারা আছো তোমরা কিন্তু এই ধরনের ভুল কিন্তু মেয়েদের হয় কমনলি। হ্যাঁ, যে এরকম পেশেন্টকে কাউন্সেলিং করতে হয় বা এই ব্যাপারে হচ্ছে ওইভাবে কাউন্সেলিং হয় না, এটা যাতে ভুল না হয় খেয়াল রাখতে হবে। আচ্ছা, তারপরে এই যে জেনারেল পিগমেন্টেশন আছে এগুলো, এই স্টিগমাটাটা যে তাহলে যেগুলো পড়লাম এগুলো খুব ভালো করে হচ্ছে পারতে হবে। আচ্ছা, তারপরে সাইন্স অফ পোর্টাল হাইপারটেনশন গুলো বলছি, স্প্লিনোমেগালি অ্যাসাইটিস, বেশি ইম্পর্টেন্ট এই যে ইসোফেজিয়াল ভ্যারিসেস, হিমোরয়েড, পোর্টোসিস্টেমিক এনকেফালোপ্যাথি, এই জিনিসগুলো। ডিকম্পেনসেটেড সিরোসিস এর সাইন তেমন একটা লাগবে না। তাইলে এখান থেকে সিরোসিস থেকে কমপ্লিকেশন কি কি ডেভেলপ করতে পারে। সো ফার্স্টেই হচ্ছে এই যে পোর্টাল হাইপারটেনশন উইথ রাপচার অফ ইসোফেজিয়াল ভ্যারিসেস কজিং হেমাটেমেসিস এন্ড মেলেনা। সো এই রাপচার অফ ইসোফেজিয়াল ভ্যারিসেস মানেই কিন্তু আমি যেটা বললাম যে ব্লিডিং ইসোফেজিয়াল ভ্যারিসেস, ঠিক আছে, সেইটা হচ্ছে মেইনলি ওই যে টার্লিপ্রেসিন দিয়ে ট্রিটমেন্ট করতে হবে। আর যদি হচ্ছে এটা নন ব্লিডিং কজ হয় তাহলে হচ্ছে আমরা হলো যে ওটা এন্ডোস্কোপিতে ধরা পড়ে, তাহলে আমরা বললাম যে বিটা ব্লকার দিতে হবে।
এখানে একটা জিনিস একটু আমি জাস্ট শেয়ার করি, সেটা হচ্ছে যে মেইনলি তোমরা জানো যে আলফা আর বিটা এই দুইটা জিনিস হচ্ছে মেইনলি কাজ করে। সো বিটা আবার দুই ধরনের হয়, একটা কি বিটা 1 আর একটা হচ্ছে বিটা 2। এখন মেইনলি কোনটা কি করে এটা যাতে কোনোদিন ভুল না হয়, যে আলফা কিন্তু সবসময় হচ্ছে ভ্যাসো কনস্ট্রিকশন করে, এটা মনে রাখতে হবে। আলফা ভ্যাসো কনস্ট্রিকশন করে ব্লাড ভেসেলের উপরে, আর বিটা হচ্ছে ভ্যাসো ডাইলেটেশন করে। এটা মানে আলফা সি আর বিটা হচ্ছে ডি, বিটা হচ্ছে ডাইলেটেশন করে। এখন বিটা দুই ধরনের থাকে, একটা হচ্ছে বিটা 1 আর বিটা 2। তো বিটা 1টা কোথায় থাকে? হার্টে থাকে, কার্ডিয়াক। আর বিটা 2টা হচ্ছে কোথায় থাকে? ব্লাড ভেসেলে থাকে এবং ব্রোঙ্কিয়াল স্মুথ মাসেলে থাকে। সো বিটা 1 যেটা হার্টে থাকে সেটা কি করে? পজিটিভ আয়নোট্রপিক এন্ড ক্রোনোট্রপিক ইফেক্ট, অর্থাৎ হার্ট রেট বাড়ায় আর হচ্ছে কার্ডিয়াক আউটপুট বাড়ায়। আর বিটা 2টা কোথায় থাকে? এটা হচ্ছে ব্লাড ভেসেলে থাকে আর ব্রোঙ্কিয়াল স্মুথ মাসেলে থাকে। সো এটা কিন্তু হচ্ছে ডাইলেটেশন করে, তার মানে ব্রোঙ্কো ডাইলেটেশন করে এবং ভ্যাসো ডাইলেটেশন করে। সো ইভেনচুয়ালি টিস্যুতে ব্লাড সাপ্লাইটা বাড়ায়। এখন আমরা যদি কখনো বিটা ব্লকার ব্যবহার করি, চিন্তা করো এই ব্লকার ব্যবহার করলাম বিটা বাদ, তাহলে কি হবে? এই যে বিটা 1 কি করতো, যে হার্ট রেট আর কার্ডিয়াক আউটপুট বাড়াতো, এটা তাহলে হবে না, তার মানে হার্ট রেট আর কার্ডিয়াক আউটপুট কমে যাবে। আর বিটা 2 কি করতো? ব্লাড ভেসেলে ভ্যাসো ডাইলেটেশন করতো, এটাও তখন হবে না, তখন আলফা আপার হ্যান্ড নিয়ে ভ্যাসো কনস্ট্রিকশন করবে। আর এটার একটা খারাপ দিক কি বিটা ব্লকারের? তাহলে ব্রোঙ্কিয়াল স্মুথ মাসেলে ব্রোঙ্কো ডাইলেটরি যে ইফেক্ট ছিল ওইটা তখন কাজ করবে না, তখন এটা কিন্তু ব্রোঙ্কো কনস্ট্রিকশন করবে। এই কারণে বিটা ব্লকার অনেকগুলা কন্ডিশনে ভালো, যখন আমরা কোনো জায়গায় সাপোজ হাইপার টেনশনে বিটা ব্লকার ব্যবহার করতেছি আমরা, হ্যাঁ, তারপরে এই যে এই ধরনের ব্লিডিং ডিসঅর্ডার গুলো, এই যে ব্লিডিং ইসোফেজিয়াল ভ্যারিসেস, হ্যাঁ, এই ধরনের ডিজিজে আমরা দিচ্ছি। বাট এটা কিন্তু আবার হলো অ্যাজমাটিক পেশেন্ট বা সিওপিডির পেশেন্টকে দেওয়া যাবে না, কারণ তাদের ব্রঙ্কো কনস্ট্রিকশন হলে সমস্যা। হ্যাঁ, তাদের দেওয়া যাবে কোনটা? কার্ডিও সিলেক্টিভ যদি হচ্ছে আমরা বিটা ব্লকার ইউজ করি, যেটা শুধু হচ্ছে হার্ট রেট আর কার্ডিয়াক আউটপুট কমাবে, এই বিটা 1 কে কমাবে, বাট বিটা 2 কে কমাবে না। এই ধরনের ড্রাগ গুলো হচ্ছে কার্ডিও সিলেক্টিভ, যেমন অ্যাটেনোলল, বিশোপ্রোলল, এগুলো হচ্ছে কার্ডিও সিলেক্টিভ। আর প্রোপানোলল, ন্যাডোলল, এগুলো হচ্ছে আবার হলো নন সিলেক্টিভ। তো এইটা হচ্ছে মোটামুটি কিভাবে বিটা ব্লকার কাজ করে, এটা একটু মনে রাখতে হবে। আচ্ছা, দেন হলো আমাদের এখানে যেটা বলতেছিলাম যে পোর্টাল হাইপারটেনশন উইথ রাপচার ইসোফেজিয়াল ভেসেলস, এগুলো হচ্ছে কমপ্লিকেশন অফ সিরোসিস। তারপরে পোর্টোসিস্টেমিক এনকেফালোপ্যাথি পেশেন্টের, এটাকেই বলা হয় হেপাটিক এনকেফালোপ্যাথি। তারপর হেপাটিক কোমা, হেপাটোরেনাল সিনড্রোম, হেপাটোপালমোনারি সিনড্রোম, আর এসবিপি, হ্যাঁ, স্পন্টেনিয়াস ব্যাকটেরিয়াল পেরিটোনাইটিস, এগুলো হচ্ছে কমন। ব্যাড প্রগনোস্টিক সাইন, এই চাইল্ড পার্ক ক্লাসিফিকেশনটা আমরা সবসময় রিটেনের জন্য পড়তাম, কিন্তু এটা আসলে কোনোদিন তেমন একটা লাগতো না, এই প্যারামিটার গুলা তেমন একটা লাগে না। হ্যাঁ, তাও তোমরা দেখতে চাইলে দেখতে পারো। আচ্ছা, তো এসবিপি যে কমপ্লিকেশনটা বললাম এটা হচ্ছে স্পন্টেনিয়াস ব্যাকটেরিয়াল পেরিটোনাইটিস। তো পেরিটোনাইটিস কি জিনিস তোমরা জানো? এটা কোন কোন অর্গানিজম দিয়ে হয় এটা মনে রাখতে হবে, মেইনলি গাটের অর্গানিজম গুলা, এই যে ইকোলাই, ক্লেবশিয়েলা, হিমোফিলাস, এন্টেরোকক্কাস, এই গাটের যে ইয়েগুলো আছে এগুলো হচ্ছে মেইনলি হলো। এবং এই এসবিপি আসলে পেশেন্টের একটা খুবই সাডেন অ্যাবডোমিনাল পেইন আসবে, রিবাউন্ড টেন্ডারনেস, অ্যাবসেন্ট বাওয়েল সাউন্ড এন্ড ফিভার, এই জিনিসগুলো নিয়ে হচ্ছে পেশেন্ট প্রেজেন্ট করবে। হ্যাঁ, বাওয়েল সাউন্ড কিন্তু অ্যাবসেন্ট থাকবে, রিবাউন্ড টেন্ডারনেস থাকবে। আর এই তো মানে অ্যাসাইটিক ফ্লুইড করলে অবশ্যই এখানে যে নিউট্রোফিল কাউন্ট আমরা আগের দিন যেরকম দেখছিলাম, ক্লাউডি অ্যাপিয়ারেন্স, নিউট্রোফিল কাউন্ট বেশি পাবো, কালচার করলে পজিটিভ পাবো। তবে কালচার পর্যন্ত আমরা ওয়েট করব না, আমরা ট্রিটমেন্ট হিসেবে থার্ড জেনারেশন সেফালোস্পোরিন, হ্যাঁ, এই যে সেফোট্যাক্সিন, সেফট্রাক্সন, এগুলো আমরা ট্রিটমেন্ট শুরু করে দিব। হেপাটোরেনাল সিনড্রোম মানে হচ্ছে এই সিরোসিসের পেশেন্ট যদি রেনাল ফেলিয়ার ডেভেলপ করে, সেই কন্ডিশনটাকে বলা হয় হচ্ছে হেপাটোরেনাল সিনড্রোম। তো এটা তোমরা একটু দেখতে পারো যে টাইপ 1 আর টাইপ 2 দুই ধরনের হেপাটোরেনাল সিনড্রোম থাকে। এটার বেসিক পার্থক্যটা হচ্ছে এটা, যে প্রোগনোসিসটা টাইপ 1 এ হচ্ছে খুব খারাপ, টাইপ 1 এ হচ্ছে খারাপ এবং এদের হচ্ছে সার্ভাইভাল ইয়াটা হচ্ছে খুব কম। আর টাইপ 2 টাতে হচ্ছে সার্ভাইভালটা ভালো, এটা সাধারণত রিফ্র্যাক্টরি অ্যাসাইটিস পেশেন্টের ক্ষেত্রে হচ্ছে থাকে। সো এটা আমরা হলো
মেইনলি ট্রিটমেন্ট হিসাবে কি বেসিক্যালি ওই যে হাইপোভলিউমিয়া কারেকশন করে এলবুবি দিয়ে, আর হচ্ছে এই যে টার্লিপ্রেসিড, নরএড্রেনালিন এগুলো দেওয়া যেতে পারে। তবে এটার মানে ডেফিনিটিভ ট্রিটমেন্ট হচ্ছে লিভার ট্রান্সপ্লান্টেশন। আর হেপাটোপালমোনারি সিনড্রোম তেমন একটা ইম্পর্টেন্ট না, পোর্টোপালমোনারি এটা দরকার নেই। আচ্ছা, এইটা সাইটস অফ দ্য পোর্টোসিস্টেমিক অ্যানাস্টোমোসিস, মানে বডির যেসব জায়গায় পোর্টাল ভেইন আর সিস্টেমিক ভেইনের মধ্যে অ্যানাস্টোমোসিস হয়। ডিটেলস আসলে না পড়লেও হবে, এটা তোমরা অ্যানাটমিতে পড়ছো, জাস্ট সাইট গুলার নামটা অ্যাটলিস্ট করে রাখবা। যেমন এই যে এট দ্য লোয়ার এন্ড অফ দ্য ইসোফেগাস, লোয়ার এন্ড অফ রেকটাম অ্যানাল ক্যানাল, পেরিয়াম্বিলিকাল, বেয়ার এরিয়া অফ লিভার, রেট্রোপেরিটোনিয়াল সাইট, আর এই যে লিগামেন্টাম ভেনোসাম। এগুলা হচ্ছে মেইনলি জাস্ট একটু তোমরা সাইট গুলার নাম পড়ে রাখতে পারো। আচ্ছা, স্পাইডার এনজিওমা, এগুলা হচ্ছে কমনলি বলে যে এগুলার অ্যাপিয়ারেন্সটা কি রকম হয়, অনেক ক্ষেত্রে খাতায় এঁকে দেখাইতে বলতে পারে লং কেসের ক্ষেত্রে। তো এটা হচ্ছে স্পাইডারের মতো আর কি, মানে নিউমেরাস ক্যাপিলারি হচ্ছে রেডিয়েট করবে স্পাইডারের লেগের মতো সেন্ট্রাল আর্টেরিয়ল থেকে, মানে এই যে এরকম একটা সেন্ট্রাল আর্টারিয়ল, এখান থেকে এরকম মানে স্পাইডার যেরকম থাকে আর কি, এভাবে করে হচ্ছে বিভিন্ন রেডিয়েট করে। এটাই হচ্ছে মেইনলি স্পাইডার এনজিওমা। তারপরে হচ্ছে আমাদের ভেনাস স্টার দরকার নাই, পামারি রাইতেমা তো বেসিক্যালি হাতগুলো লাল হয়ে যায়, এটাই আর কিছু না। হোয়াই ইচিং ইজ কমন ইন লিভার, এটা জানো। আচ্ছা, এইটা খুবই ইম্পর্টেন্ট, হোয়াট আর দ্য ভিটামিন কে ডিপেন্ডেন্ট ক্লটিং ফ্যাক্টর। এখন আমাদের হচ্ছে যখন হলো লিভার, আচ্ছা লিভারে হচ্ছে কি কি ভিটামিন স্টোর হয়, সেটা হচ্ছে ভিটামিন এ, ডি, বি12 আর ভিটামিন কে। তো যখন হচ্ছে এই লিভারে সিরোসিস হচ্ছে, তখন আমাদের ভিটামিন কে ডিপেন্ডেন্ট ক্লটিং ফ্যাক্টর গুলো সিনথেসিস হয় না। এটার কারণে পেশেন্টের হচ্ছে ব্লিডিং টেন্ডেন্সি বাড়ে। এই জন্য হচ্ছে এই কোন কোন ক্লটিং ফ্যাক্টর হচ্ছে কে ডিপেন্ডেন্ট, এটা হচ্ছে ইম্পর্টেন্ট, 2, 7, 9, 10 এগুলা লিভারে প্রডিউস হয়। আচ্ছা, সেই জন্য আমাদের ভিটামিন কে থেরাপি দিতে হবে। ফ্ল্যাপিং ট্রেমর, যেটা আমরা বললাম যে হাতগুলো সামনের দিকে স্প্রেড করলে পেশেন্টের একটা জার্কি মানে ট্রেমর টাইপের মুভমেন্ট হয়, সেটা হচ্ছে ফ্ল্যাপিং ট্রেমর। এটাই আর কি, এটা এই যে কজেস হচ্ছে এই একটাই মনে রাখতে হবে, হেপাটিক এনকেফালোপ্যাথি, ঠিক আছে, এটা খুবই ইম্পর্টেন্ট একটা কজ এবং এটাই ইন্ডিকেট করে এই ফ্ল্যাপিং ট্রেমর। আচ্ছা, ফিটোর হেপাটিকাস মানে হচ্ছে একটা হলো ব্যাড স্মেল পাওয়া যাবে ব্রেদের মধ্যে, এবং এইটা কিসের কারণে হয়, মিথাইল মারক্যাপটেন। এই মিথাইল মারক্যাপটেনের নামটা মনে রাখলেই চলবে, আর কিছু দরকার নেই। তারপরে ডুকুইট্রান্স কন্ট্রাকচার, এটা ওই যে এক ধরনের কন্ট্রাকচার যেটা বললাম যে ছবি, এটা তোমরা দেখে নিও, এটা তোমাদের দেখাইতে বলতে পারে পরীক্ষায় যে আচ্ছা তুমি একটু দেখাও কিরকম ডুকুইট্রান্স কন্ট্রাকচারটা কিরকম হয়, এটাই আর কি। আচ্ছা, তারপরে এখান থেকে একটা জিনিস একটু অ্যাসোসিয়েটেড, সেটা হচ্ছে যে এনকেফালোপ্যাথি, যে পোর্টোসিস্টেমিক এনকেফালোপ্যাথি বা হেপাটিক এনকেফালোপ্যাথি। এখন পেশেন্টের হোয়াট আর দ্য ফ্যাক্টরস প্রিসিপিটেটিং এই এনকেফালোপ্যাথিটা, এটা অনেক সময় রিটেনের জন্য লাগে। তো মানে সিএলডির পেশেন্টকে বা যারা হচ্ছে প্রোন টু ডেভেলপ এনকেফালোপ্যাথি, তাদেরকে আমরা কি কি দিলে এই এনকেফালোপ্যাথি হওয়ার পসিবিলিটি বাড়বে, এটা তোমরা একটু দেখে যাবা। যে প্রোটিন দিলে, জিআইটি ব্লিডিং থাকলে, কনস্টিপেশন, ড্রাগস লাইক হচ্ছে সিএনএস ড্রাগ গুলো, সিডেটিভ, অ্যান্টিডিপ্রেসেন্ট, তারপরে ইনফেকশন, হাইপোক্যালেমিয়া, ট্রমা, সার্জারি, প্যারাসিন্থেসিস, এগুলো এগুলো হচ্ছে এখানে হলো পেশেন্টের হলো এই পিএসসিটা স্টিমুলেট করে। আর এছাড়া হচ্ছে আমরা হলো এটা ট্রিটমেন্ট কি করব, এই এনকেফালোপ্যাথি ট্রিটমেন্ট সেটা হচ্ছে স্পেসিফিক হচ্ছে ল্যাকটুলোজ, এটা মনে রাখতে হবে, স্পেসিফিক হচ্ছে ল্যাকটুলোজ। বাকি অনেক কিছু এমনি সিম্পটোমেটিক দেখতে পারো, আইভাতে হচ্ছে এটাই হবে ল্যাকটুলোজ। ফালমিনেটিং হেপাটিক ফেলিয়ার, যেটা হচ্ছে পেশেন্টের হলো যে আমরা কমপ্লিকেশনসে পড়ছিলাম যে সাডেনলি অ্যাকিউট একটা লিভার ফেলিয়ার ডেভেলপ করে, ভাইরাল হেপাটাইটিস দিয়ে সবচেয়ে কমনলি হয়। কনস্ট্রাকশনাল অ্যাপ্রাক্সিয়া, এটা হচ্ছে আমরা পেশেন্টকে হলো কিছু একটা আঁকতে দিব, বিশেষ করে ধরো এই যে একটা স্টার এভাবে করে তো আঁকে, তো পেশেন্টকে আঁকতে দিলে পেশেন্ট হয়তো বা এরকম এরকম কিছু একটা আঁকবে আর কি, ঠিক আছে, যেটাতে আলটিমেটলি কোনো মেক সেন্স করবে না, এটাকে বলা হয় কনস্ট্রাকশনাল অ্যাপ্রাক্সিয়া। এটা এই হেপাটিক এনকেফালোপ্যাথি এছাড়াও হচ্ছে প্যারাইটাল নন ডমিনেন্ট লোবে যদি লেশন থাকে, সেই ক্ষেত্রেও এটা কনস্ট্রাকশনাল অ্যাপ্রাক্সিয়া পাওয়া যাবে, এটা তোমাদের এত দরকার নেই।
আচ্ছা, তারপরে হচ্ছে এসআইটিস সম্পর্কে আমরা আগের দিনই পড়ছিলাম, হ্যাঁ, আজকে আর এগুলো পড়তে যাব না। দেন সিএলডি ট্রিটমেন্টটা কোথায়? এই যে হাউ টু ট্রিট এসআইটিস ইন সিরোসিস অফ লিভার। অ্যাকচুয়ালি সিএলডি ট্রিটমেন্ট এই বইয়ে ওইভাবে করে ক্লিন কাট দেওয়া হয় নাই, তোমরা একটু মিলাই ঝিলাই লিখতে হবে আর কি। পেশেন্টের এনকেফালোপ্যাথি থাকলে ল্যাক্টোলোসের কথা লিখবা, এছাড়া দরকার নাই। এই জিনিসটাই মেইন এখানে। তোমরা যে পেশেন্ট পাবা ডেফিনেটলি এসআইটিস থাকবে পেশেন্টের। তো আমরা কি করব ফার্স্টে হচ্ছে আমরা হলো কোনোভাবে পেশেন্টের ডায়ালিসিসটা বাড়াইতে হবে। ডায়ালিসিস বাড়ানোর জন্য পেশেন্টকে বেড রেস্ট দিতে হবে, এটা হচ্ছে ফার্স্ট কথা, হ্যাঁ। তবে আবার খেয়াল রাখতে হবে যাতে পেশেন্টের বেড সোর ডেভেলপ না করে। তারপরে হচ্ছে পেশেন্টের এখানে অবভিয়াসলি সোডিয়াম এন্ড ওয়াটার রেস্ট্রিকশন, এটা খুবই ইম্পর্টেন্ট। পেশেন্টের কিন্তু মানে একদম খুবই মেপে মেপে পানি খেতে হয়। একটা বোতল দিয়ে দেওয়া হয় এই 500 ml এর অথবা 1 লিটারের, ওইটার চেয়ে বেশি কিন্তু পেশেন্টকে খাওয়া যাবে না। এবং লবণ টবণ এগুলো খাওয়া যায় না। কারণ তুমি তার বডিতে পানি জমতেছে, তুমি ডায়ালিসিস করতেছো, তারপর আবার তুমি যদি আরো বেশি ওই ওয়াটার দাও তাহলে কিভাবে হবে, হ্যাঁ। সো সল্ট ওয়াটার এগুলো হচ্ছে অ্যাভয়েড করতে হবে, ফার্স্ট কথা। তারপরে হচ্ছে পেশেন্ট এগুলোতে অবভিয়াসলি রেসপন্ড করবে না, সেজন্যই তো ডাক্তারের কাছে আসছে। এখানে মেইন ট্রিটমেন্ট হচ্ছে ডায়োরেটিক। এবং কোন ডায়োরেটিকটা? অ্যালডোস্টেরন অ্যান্টাগনিস্ট স্পাইরোনোল্যাকটোন। তোমরা এটা ফার্মাতে পড়ছো যে পটাশিয়াম স্পেয়ারিং ডায়োরেটিক বা অ্যালডোস্টেরনের অ্যান্টাগনিস্ট, যেটা হচ্ছে স্পাইরোনোল্যাকটোন। এটাই হচ্ছে এখানে স্পেসিফিক, হ্যাঁ। 100 থেকে 400 mg পার ডে স্পাইরোনোল্যাকটোন। এখন স্পাইরোনোল্যাকটোনে যদি রেসপন্স না হয় সেই ক্ষেত্রে আমরা ফ্রুসেমাইড দিতে পারি, কিন্তু ফ্রুসেমাইডের একটা সমস্যা হচ্ছে এটা কিন্তু হাইপোক্যালেমিয়া করে। তো এটা একটা সমস্যা, এই জন্য স্পাইরোনোল্যাকটোনটাই হচ্ছে এখানে হলো মেইনলি মোটামুটি স্পেসিফিক। তারপরে আমরা হচ্ছে যেটা করি এটা হলো এই যে প্যারাসেন্টেসিস, এটা খুবই ইম্পর্টেন্ট। প্যারাসেন্টেসিস পেশেন্টের হলো মানে অ্যামনিওটিক ফ্লুইড আমরা বের করব। তো এটা হচ্ছে মোটামুটি বুঝে শুনে করতে হবে, আবার বেশি রিমুভ করা যাবে না, যে 3 to 5 লিটার ক্যান বি রিমুভ এরকম। এবং প্যারাসেন্টেসিস করে আমরা অ্যালবুমিন দিতে হবে পেশেন্টকে। সবাই দেয় না, বাট এটা রুটিনটা হচ্ছে এটা অ্যালবুমিন দেওয়া। আর আদার ট্রিটমেন্ট কোডের মধ্যে এগুলোর জাস্ট নাম পড়লেই হবে, এগুলো তোমাদের বিস্তারিত পড়ার দরকার নাই। এটা হচ্ছে লাভিন শান্ট, আর একটা হচ্ছে টিপস ট্রান্সজুগুলার ইন্ট্রাহেপাটিক পোর্টোসিস্টেমিক স্টেন্ট শান্ট। এগুলো জাস্ট নামটা পড়লেই হবে, হ্যাঁ। এটা হচ্ছে মেইনলি হলো যে পোর্টাল ভেইনের সাথে জুগুলার ভেইনের একটা কানেকশন করে দেয়, যার জন্য অ্যাসাইটিক ফ্লুইডটা ডিরেক্টলি সিস্টেমিক সার্কুলেশনে চলে যায় এবং পোর্টাল ভেইনে এখানে পোর্টাল হাইপারটেনশনটা একটু হলেও কমে। এগুলা হচ্ছে যাদের হলো অ্যাবাভ মেথডে যাদের কাজ করবে না তাদের ক্ষেত্রে। এবং ফাইনালি যার কিছুতেই কাজ করবে না তার লিভার ট্রান্সপ্লান্টেশন করতে হবে। তো এখানে মোটামুটি যে ট্রিটমেন্টটা লেখা আছে এই ট্রিটমেন্টটাই হচ্ছে মোটামুটি সিরোসিসের ট্রিটমেন্ট, হ্যাঁ। এটাই হচ্ছে মেইন এখানে। আর এসবিপি থাকলে ওটার জন্য তোমরা হচ্ছে অ্যান্টিবায়োটিক দিবা, আর এনকেফালোপ্যাথি থাকলে ওটার জন্য ওইটার ট্রিটমেন্ট দিতে হবে আর কি। এই হচ্ছে মেইন এখানে। তো কারো কি কোনো কোশ্চেন আছে এই সিরোসিস নিয়ে?